কাকা মাছ টাছ পাওয়া গেছে? মাছ ও খুব মাশাআল্লাহ। এটার কি মাছ বলে কাকা? এটাকে বলে গালা ট্যাংরা। একদম তরতাজা। কি ট্যাংরা এটা? গালা ট্যাংরা। বাংলার দক্ষিণ পশ্চিমের শেষ প্রান্তে, যেখানে সুন্দরবনের সবুজ নিঃশ্বাস এসে মিশে যায় খলপেটুয়া নদী ঢেউয়ের সাথে, সেখানে নিভৃত এক জনপদ, সাতক্ষীরা জেলার গাবুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম। এটা কি মাছ ধরছ? প্রতিটি ভোরের সূচনা হয় নদীর বুকে। জোয়ার ভাটার ছন্দে বদলে যায় মানুষের জীবন, বদলে যায় প্রকৃতির রূপ। নদী এখানে শুধু জলধার নয়, এটাই জীবিকা, এটাই সংগ্রাম, এটাই স্বপ্ন, আবার অনেক সময় এটাই অনিশ্চয়তার আরেক নাম। এটা কি মাছ বলে যে এটা রে? চিংড়ি না নাকি এটা? আর এটা কি মাছ যেটা? হ্যাঁ কি মেদ? এ তো কখনো নামও শুনিনি। সুন্দরবনের মেদ মাছ। মানে আপনি একদম দেখতেছেন বাঘ আপনার সামনে। হ্যাঁ, নদীর কানা বুঝ থাকার পর ওই বাঘ আমি দেখলাম তো দুটো কান দেখা যাচ্ছে, পানিতে দুটো কান দেখা যাচ্ছিলাম। তা আমি বলতেছি কি মুড়ো না কি খবর না কি, যেই বলি সে বলতেছি কি কীটা কি, যেই বলি সে ও লাভ দিয়ে মনে হয় একটি দেড় পানি ছাড়া লাভ দিয়ে উঠিস। এই যে ড্রামগুলো যে রাখে এগুলো মূলত মানে বৃষ্টির পানি রাখে দেওয়ার জন্য, কারণ আপনাদের এখানে তো বিশুদ্ধ কোনো পানির ব্যবস্থা নেই। এই যেন এক নিভৃত জনপদ, একদম সাদামাটা বাড়িঘর, তবে এখানকার মানুষ যথেষ্ট অতিথিপরায়ণ। বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় খেয়াঘাট নীলডুমুর খেয়াঘাট। এই খেয়াঘাটের অবস্থান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। সুন্দরবনের উপকূল তীরবর্তী মানুষদের প্রধান পেশা নদী থেকে বাগদা কিংবা গলদার চিংড়ি ধরা, আর এই চিংড়ি ধরার টাকা দিয়ে চলে তাদের পরিবারের অর্থনৈতিক কার্যকলাপ। নীলডুমুরিয়া খেয়াঘাটের একটি খেয়ানৌকায় করে আমরা এগিয়ে চলছি সুন্দরবন তীরবর্তী উপকূলীয় এক অঞ্চল ডুমুরিয়া খেয়াঘাটে যাওয়ার জন্য। এটি হলো সুন্দরবন তীরবর্তী খলপেটুয়া নদী। দিনে দুবার জোয়ার আসে, আর জোয়ারের সময় নদী কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে, আর ভাটার সময় 10 কিংবা 20 ফিটেরও নিচে পানি নেমে যায়। এই জোয়ার ভাটার মধ্য দিয়ে চলে উপকূল তীরবর্তী মানুষদের জীবন সংসার। এখন আমরা রয়েছি সুন্দরবনের একদম শেষ প্রান্তে, ডুমুরিয়ার খলপেটুয়া নদীর তীরবর্তী এক জনপদে। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই ডুমুরিয়ার রূপ বৈচিত্র্য। ডুমুরিয়ার বাঁধ ধরেই আমরা এগিয়ে চলছি ডুমুরিয়ার আরও ভেতরে প্রবেশ করার জন্য। সুন্দরবন বাংলাদেশের এক অবাক বিস্ময়, বাংলাদেশের সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবনের আকাশটা আজ মেঘে ঢাকা, সেই সাথে বজ্রপাতের ধ্বনি। আমরা যে মুহূর্তে ডুমুরিয়া জনপদে হাঁটছি, তখন ডুমুরিয়াতে চলছে ভাটা। কিছুক্ষণ পর আসবে জোয়ার, নিম্নভূমি প্লাবিত হবে। ডুমুরিয়াতে চলছে বিশাল এক কর্মযজ্ঞ, নির্মাণ হচ্ছে বৃহৎ বড় একটি বাঁধ। ডুমুরিয়াতে পৌঁছানোর সাথে সাথে আমরা মুষলধারে বৃষ্টির শিকার হয়েছিলাম। পুরো রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। এটার উপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম আমার পুরো শরীর কেঁপে উঠতেছিল, কারণ অনেকটা পিচ্ছিল অবস্থান ছিল, পায়ে কাদা ছিল, সেই সাথে এই গাছগুলোর উপরেও কাদা। একদম ভয়ে থমথম করছিলাম, অনেক কষ্টে এপারে চলে এসেছিলাম। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এখানে একটি বসত বাড়ি দেখতে পেয়েছিলাম। আর আরেকটি কথা বলে রাখি, সুন্দরবন তীরবর্তী এই মাটিগুলো যথেষ্ট পরিমাণ পিচ্ছিল এবং পায়ের সাথে লেগে থাকে। এটা একদম সাদামাটা একটি ঘর, যদিও ঘরে এখন কেউ নেই। একদম উপকূলের এই মানুষদের এপার থেকে ওপারে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো। এটির মাধ্যমেই ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত তারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ওপারে যাতায়াত করেন। ঠিক তেমনই ওপার থেকে স্কুল ছুটির পরে ছোট ছোট শিশুরা এপারে আসেন এই বাঁশের সাঁকো ধরেই। এখানে শিক্ষার হার অনেকটাই কম, তবে সময়ের বিবর্তনে যুগের সাথে তাল মিলিয়ে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, তার ওপারে খানিকটা দূরে রয়েছে একটি দাখিল মাদ্রাসা। কাঠটা দূরে, তোমারটা দূরে। তোমাদের তিনজনের কি এই ডুমুরিয়াতে?
তোমারটা? চাকরি হুম? চাকরি আচ্ছা, কতক্ষণ লাগে হাঁটে যেতে? বেশিক্ষণ আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সুন্দরবন তীরবর্তী উপকূলের বসত ভিটার ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে এই ড্রামগুলো যে রাখে এগুলো মূলত মানে বৃষ্টির পানি রাখে দেওয়ার জন্য, কারণ আপনাদের এখানে তো বিশুদ্ধ কোনো পানির ব্যবস্থা নেই। বৃষ্টির পানি কতদিন সংগ্রহ করেন? এই যে ধরেন 2 মাসটা যায়, তার বেশি যায় না। তারপরে তো পুকুরের পানির তার পানি, উপর পুকুরের নির্ভরশীল। কখনো কি এরকম হয়েছে যে পুকুরের পানিও শেষ হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। তখন উপায়টা কি থাকে? তখন আমাদের অন্য জায়গাতে পানি লাগে আইনি খাইতে হয়। ওপার থেকে আনতে হ্যাঁ, হয় বা ওপার অন্য থেকে- বাড়ি থেকে আনতে হয়। পানি ছিল না, কোনো পানি ছিল না। বিশেষ করে মনে হয় চৈত্র মাসের ওই সময়টাতে যখন ইয়ে থাকে, কোনো বৃষ্টিরই থাকে না। আর এক সংস্থাতে পানি দিয়ে যায়। আপনাদের তো মোটামুটি সবকিছু কিনে খেতে হয়, সব কিনে খেতে, আমাদের পানিও তো কিনে খেতে, পানিটাও কিনে খেতে হয়। পানিও তো কিনে খেতে। ভাইয়ের তাহলে পেশা কি এখন? আমার পেশা হলো আমি ভ্যান চালাই। ভ্যান চালানো। জি। পাশাপাশি কি মাছও ধরা হয় কখনো? না, মাছ ধরি না। আপনি ধরেন না? না, কিন্তু আপনার এই গ্রামের অধিকাংশই তো মাছ ধরি। মাছ ধরার উপর নির্ভরশীল। আমার ওই পা ভ্যান আছে, ওই পা ভ্যান মোটামুটি মাল নিয়ে যায়। এই যে টিউবওয়েলের পানি, এটাও কি লবণাক্ত পানি আসে? লবণাক্ত পানি। আচ্ছা, তার মানে গা গোসল ব্যতীত আর এগুলো মনে হয় ব্যবহার করা যায় না। গা গোসল দিতে থাকবে তো। লবণাক্ত। উপকূলের জীবন সত্যি এক ধরনের ব্যতিক্রমী কষ্টের জীবন, যেখানে পানিটা পর্যন্ত কিনে খেতে হয়। বর্ষার সময় বৃষ্টির পানি ড্রামে করে রেখে দেওয়া হয় সারা বছর চলার জন্য। যদি দেখা এই উপকূলের এই পরিবারের বসত ঘরের ভিতরের অবস্থান একদম সাদামাটা, সেরকম কারেন্টের কোনো ব্যবস্থা নেই এখানে। সোলার বা সৌরবিদ্যুৎ দিয়েই চলে তাদের সংসার। ঘরের ভেতরে একদম অন্ধকারচ্ছন্ন অবস্থা। আমরা যদি এখান থেকে সামনের দিকে গিয়ে অন্য একটি রুমের ভেতর প্রবেশ করার চেষ্টা করি, মানে একদম অন্ধকার। এখানকার জীবন সত্যি এক ধরনের আতঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রত্যেকটা ঘরের ভেতরে ঝিম অন্ধকার, মানে আমরা প্রবেশ করতে না করতেই গা শিউরে উঠছিল। আপনাদের এখানে যে সুন্দরবনে যদি কেউ কাঁকড়া ধরতে যায় বা মাছ ধরতে যায়, সেক্ষেত্রে কি জলদস্যুরা কোনো আক্রমণ করে? জলদস্যুরা আক্রমণ করে মানে লোক উঠায় নেয়। আচ্ছা, এই 3 জন যদি যায় তা একজন উঠায় নেয়, নিয়ে বলে ওই 1 লাখ টাকা দেবে। আচ্ছা। তা ধরেন খুব কাতর মাতর করে 50,000 60,000 দিতে হয়। কিন্তু আমরা যতটুকু জানছিলাম যে এখন নাকি আগের মতো জলদস্যুর উৎপাত নাই, কিন্তু এখন আবার শুরু হয়েছে। এখনো জলদস্যু খুব, আচ্ছা। প্রচুর জলদস্যু। তার মানে ওই গহীন মানে সুন্দরবনের ভিতরে যাইতে পারে না ওইভাবে। সুন্দরবনের ভিতরে এইখান থেকে ঘন্টা 2 মোটামুটি যদি নৌকা ছাড়ি যায়, হ্যাঁ। জলদস্যুর পাওয়া যাচ্ছে 2 ঘন্টা গেলে পার দিনই মানে। তার মানে তো ওরা একদম কাছেই থাকে, হ্যাঁ, কাছে গেলে কাছে থাকে। এটি হচ্ছে রবিউল ভাইয়ের বাড়ির ভেতরের অবস্থান, যেটাকে উঠোন বলে। মানে চারদিকের গাছপালা দেখে মনে হবে আপনার কাছে যে এটাও সুন্দরবনের ভেতরে কোনো একটা অবস্থান। সামনে এটি হচ্ছে পুকুর। এই পুকুরে বর্ষার সময়টাতে অন্তত যে পানিটা থাকে এবং বর্ষা চলে যাওয়ার পরে এই পানিটাই তারা ব্যবহার করে। এগিয়ে যাওয়ার চেষ্টা করছি উপকূলের অন্য একটি বসত বাড়ির ভেতরে। একদম জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ সাদামাটা জীবন তাদের। এখানকার মানুষরা যথেষ্ট অতিথিপরায়ণ। আমাদের আসতে দেখেই চেয়ার এগিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা না করেছি যে না, আমরা এখানে বসবো না। যদি ঘরের ভেতরের অবস্থানটা দেখানোর চেষ্টা করি, এখানে একটি পার্টি রাখা, এখানে তার সন্তানকে পড়াচ্ছিলেন। এখানে ন্যূনতম শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। ঘরের ভেতরে একদম সাদামাটা। আসলে একটা জিনিস দেখলাম যে উপকূলের এই ঘরগুলো একদম অন্ধকার। সংসার চলে। আপনার সন্তান কয়জন? 2 জন বেড বই যে একটা, আরেকটা রাস্তা। এই জন্য পড়াইতেছিলেন না কি জানি করতেছিল আপনার ওই সন্তান? যে ওই আপনার ঘরের সাথেই দোকানটা না? পাশাপাশি ছোট একটা আমার দোকান। চাচার দোকান। ওই দোকানে ও, আপনার দোকান এটা। তাহলে আপনার হাজবেন্ড হচ্ছে জঙ্গল করে, হ্যাঁ, যেটা জঙ্গল। আমাদের ভাষায় কাঁকড়া ধরে, মাছ ধরে। এভাবেই আল্লাহ তাআলা ভালো রাখছেন। আল্লাহ। মাশাআল্লাহ। আপনিও কি এমনিতে মাছ টাছ ধরেন? না। আপনি এমনি কি ভাই কখনো জলদস্যু শিকার হয়েছিল এখন পর্যন্ত? না 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 হয়নি না?
তোমরা কখনো এটা পার হতে পড়ে যাও নাই? একবারও পড়ো নাই? বাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ঘুরতে ঘুরতে আমরা দেখা পেলাম একজন মোয়ালের সাথে। আপনাদেরকে মোয়াল বলে আর বাওয়ালি বলে। হ্যাঁ জি। এখনো মধু সংগ্রহ করেন? হুম। আমরা তো শুনি যে মধু সংগ্রহ করা অনেক ভয়ের ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। অনেকেরে বাঘে ধরে, হুম। অনেকে কুমিরের আক্রমণে শিকার হয়, এটা তো সত্য। সত্য। আপনি কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হ্যাঁ, হয়েছেন? করেছি। একটু বলেন আমাদের। করেছি, আমি করেছি তিনবার মধু করে আমার লোকের অ্যাক্সিডেন্ট করেন, কিন্তু লোকের অ্যাক্সিডেন্ট লোককে আমি ছাড়াইছি আর কি। হ্যাঁ, বাঘে ধরছিল। হ্যাঁ, এইরকম নিকটে। আপনি একদম নিজের চোখে হ্যাঁ, বাঘ চোখে দেখছেন? দেখছি। হ্যাঁ, চোখে দেখে কীভাবে কামড়াচ্ছে, কীভাবে এ করছে সব দেখেছি। দেখার পর সেখানে একটা অন্যরকম মনে হয়ে যায়। জি। আমার যে গা শক্তি আর তার চেয়ে ঝড় শক্তি হয় এই সময়। আচ্ছা। বাঘের সাইজ চোখ, দুই চোখ না, ওর সাইজ চোখ। হুম। ওই ভুঁড়ি লাফায়, যেমন শিকার ঘরে ভুঁড়ি লাফায়। আচ্ছা আচ্ছা। আমি তিনবার দেখেছি। আমারও আক্রমণ করেছে। আমি নৌকার পরিস্থিতি বসে রয়েছি, পানিতে নৌকা বসে থাকার পর ওই বাঘ পেছন দেখছি, ওই নদীর কানা বসে দিয়েছি। মানে আপনি একদম দেখতেছেন বাঘ আপনার সামনে? হ্যাঁ, নদীর কানা বসে থাকার পর ওই বাঘ আমি দেখলাম তখন দুটো কান দেখা যাচ্ছে, পানিতে দুটো কান দেখা যাচ্ছিলাম। তা আমি বলতেছি কি মুড়ো না কি খবর না কি, যেই বলি সে বলতেছি কী থাকি, যেই বলি সে ও লাভ দৌড়ে মনে হয় একটি দেড়া পানি ছাড়া লাভ দৌড়েছে। ওটিতে বাঘ আমার দিকে এরকম নিকটে, আমার দিকে এরকম ফিরে থাকি, তারপরে আমি লাভ দৌড়ে সই করে উঠলাম। সই করে উঠলাম। সবাই বাসাকে তো হাঁকাহাঁকি বলি করলাম। বোধহয় কম থেকে 10 মিনিট থাকলো, থাকার পর আস্তে আস্তে ভদ্রলোকের মতো চলে গেছে। তখন আর আক্রমণটা করে নাই। তারপরে আমরা আপনার সামনে যে মোয়ালকে আক্রমণ করেছে উনি কি জীবিত আছে? একজন আছে, উনি জীবিত আছে। বাবলু। কেউ মারা গেছে এরকমও আছে আছে। আপনার সামনেই? হ্যাঁ, তার সামনে দেখছি, দেখার পর ওই বাঘা তো নিয়ে গিয়ে আমার গিয়ে ছাড়াতি হুম। ছাড়িয়ে যাই, কেমন একটা যে দৃশ্য হাতে এ হবে না, ওই আগে পুরো সঙ্গটা খায় ওরা। হুম। বাঘে? ওই বাঘ না, আমি দেখিস তো বাঘেরা গা ধরে নাড়া দেয়, দিল্লি তোর পুরো সঙ্গটা নড়ে, কিন্তু ওইটা আগে খায়, মনে হয় জ্যান্ত আছে। তা আমি দেখলাম ওই ফিনকি দূরে রক্ত খাইয়া ধরার সাথে সাথে খাইতে, ওইটি মারার সাথে সাথে ফিনকি দূরে রক্ত গড়িয়ে ফুটতিস, যেন কুকুর পাখি জগি দিয়ে রক্ত বেরিয়ে ওইটা ওরকম। তারপরেও যে বনে যান, নিজের চোখে এরকম ঘটনা দেখছেন, ভয় লাগে না এখন? ভয় লাগে, এখন সাহস হয়ে গেছে। মানে এই বাঘের ভয়, কুমিরের ভয়, এগুলো আপনাদের আসলে মানে থামাতে পারে না? না, ওরা সুদিকুর ছাড়া আমরা যেরকম সমাজে সুদিকুর ছাড়া সদের ধরতে পারে না। আচ্ছা আচ্ছা। ওদের ভয় করে, কিন্তু আর গাছ যে ভয় পাইলে আমরা গাছের টাড়াল দাঁড়াই, দাঁড়িয়ে আক্রমণ করে বাঘ হাঁকাহাঁকি করে। আচ্ছা আচ্ছা। গেলে বাঘ সরিয়ে যায়। তার মানে এই বাঘ কুমির আপনাদেরকে আসলে জীবিকা থেকে পিছুপা করতে পারে না। হয়তো আপনারা ভয় পান, কিন্তু আবারও জীবিকার তাগিদে বনে যেতে হয়। এই বন আপনাদের কাছে যেমন আশীর্বাদ, একই সাথে বন আপনাদের দুঃখেরও কারণ। এটি হলো 52 নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমারটা? হুম? আচ্ছা। কতক্ষণ লাগে হাঁটে যেতে? 20 মিনিট এরকম। তোমরা কি নদীতে মাছ ধরো? চিংড়ির পোনা ধরো? একদিনে কতগুলা পোনা ধরতে পারো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4 এ। স্কুল ছুটি হয়েছে? জি। প্রতিদিন স্কুলে আসো? জি। তোমার ভাই বোন যারা আছে সবাই কি পড়াশোনা করে? জি। সবাই করে না? নদীতে মাছ ধরো না? ধরো না? তোমার আব্বু কি করে? আর আবু ভাড়া সর্দার। হ্যাঁ, আবু ভাড়া সর্দার। ভাটার সর্দার। ঠিক আছে। হঠাৎ করেই শ্রাবণের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছিল। শিশুরা স্কুল ছুটির পর বাড়ির দিকে যাচ্ছিল। এটি হচ্ছে একটি মোড়, আর মোড়ে এখানে চায়ের দোকান। সন্ধ্যার পর থেকে এখানে চলে চায়ের আড্ডা। আর তার এ পাশে যদি দেখায়, এখানে একটি মসজিদ, তার ওপাশেই রয়েছে অন্য একটি মাদ্রাসা। এই জনপদে এসে একটি জিনিস বেশ ভালোভাবে লক্ষ্য করেছিলাম, যে এখানকার মানুষের বাড়িঘর একদম সাদামাটা, কিন্তু প্রত্যেকটা মসজিদ অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একদম শহরে যে ধরনের আপনি মসজিদ বা মাদ্রাসা দেখতে পারবেন, এখানেও ঠিক তেমনটাই চিত্র দেখতে পারবেন, যেটা দেখে খুবই ভালো লেগেছিল। সুন্দরবনের ছায়াঘেরা এই নদীর তীরের মানুষগুলোর জীবন খুবই সাধারণ, কিন্তু তাদের প্রতিটি দিন যেন এক একটি অজানা অভিযানের নাম।
প্রকৃতির সঙ্গে লড়াই করে চলে তাদের প্রতিদিনের সংগ্রাম আর প্রতিদিনের গল্প। এটা আপনার কেনা হচ্ছে 1300 জি আর বিক্রি হবে 1500। জি সুন্দরবনের একদম খাঁটি মধু, আর এটা তো মনে হয় খলিশা ফুলের। খরিশা মতো। খলিশার মধুটাই তো সব থেকে ভালো। জি আর যেটা বি গ্রেড ওইটা কত করে বিক্রি হয়? ওটা বিক্রি হবে ধরুন ওই যে 1100-1000 টাকা। আচ্ছা আচ্ছা। সুন্দরবনের খাঁটি মধু বিক্রি হচ্ছে বনের নিকটবর্তী এক দোকানে। যেটি শুনছিলেন তার মুখে, তার কেনা পড়েছে 1300 টাকা আর বিক্রি হবে 1500 টাকা। সুন্দরবনের এই খাঁটি মধুগুলো অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। একই সাথে রয়েছে নানা ধরনের ভয়। এই মৌয়ালরা যারা মধু সংগ্রহ করে তারা অনেক ক্ষেত্রেই বাঘের আক্রমণের শিকার হয়। উপকূল তীরবর্তী মানুষগুলো ঝড় জলোচ্ছ্বাসের আশঙ্কা বুকে নিয়েও তারা হাসতে জানে, বাঁচতে জানে, স্বপ্ন দেখতে জানে। আপনাদের এখানে দেখলাম অনেকে ওই যে বাগদা চিংড়ির বাচ্চা ধরে, পোনা ধরে, হ্যাঁ ধরে হচ্ছে জীবিকা নির্বাহ করে। যারা পোনাগুলো ধরতেছে তাদের সংসার আসলে ভালো এখন চলতেছে? ভালো ছুটে যা যখন পড়ে না সেখন একটু কষ্টে যায়। যখন মাছ পড়ে না তখন সেখানে আর কষ্টে তো যায়। কোনো কিছু করার নেই। ওই হচ্ছে চৈতি ধান কাটি যায় বিদেশে, অন্য এলাকায় ধান অন্য কাটতে গেলে যায়। ধান কাটি যায়। আপনাদের এখানে তো আর আবাদ মৌসুম কিছু হয় না। না এখন আলোর মতো হয় না ফুট। ওই বিলি ধান লাগায় ওইদিকে। আপনাদের কি সবকিছু কিনে খেতে হয়? হ্যাঁ সব কিনে খেতে হয়। সব একদম সব। চাল তরকারি থেকে শুরু করে সব। কেলে ওই পুকুরের পানিটা বাদে আর সব কিনে খেতে হয়। পানি পর্যন্ত কিনে খেতে হয়। এই যে আয় এখানে সেই অনুযায়ী যে ব্যয় আপনাদের, তো এতে করে কি পোষায়? সারাদিনই কাজকর্ম করে ও যে চাল ডাল তরকারি কিনতে টাকা ভাড়া থাকে না। আপনাদের এখানে পানিটা তো ওই যে লবণাক্ত পানি, যেটা খাওয়ার মতো না। হ্যাঁ ওই দিয়ে আসতে ওই সাইকেলের মধ্যে সামনে উঠবি না ওই পুকুর পানি খাই। পানিটা আপনারা কিভাবে সংগ্রহ করেন? ওইখানের পানি আর ওই দেখুন ভিতরে নোনা- বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। হ্যাঁ আর ছিল তো সেটা নষ্টই। তাহলে এখন কিভাবে খাইতেছেন? আমি ওই পুকুরের পানি খাচ্ছি, পুকুরের পানি। বৃষ্টির পানি তো বেশি হয়ে গেছে হ্যাঁ, তো একটু নোনা কম লাগে। নোনা কম লাগে। আপনারা তো বৃষ্টির পানিটাও পাতিলে সংগ্রহ করেন। হ্যাঁ ওই ঝাঁকির পাত্র আছে তো রেখে খায়। ডুমরিয়ার এই জনপদে এখন ভাটা চলতেছে, তাই পানি অনেকটাই নিচে চলে গেছে। কিছু নৌকা অলরেডি শুকনাতে পড়ে গেছে। আর এটি হচ্ছে ডুমরিয়ার গ্রামীণ মেঠোপথ। টানা কিছুক্ষণ বর্ষণ হলো, আর এর জন্য রাস্তাঘাট একদম পিচ্ছিল অবস্থা রয়েছে, যে আমরা হেঁটে যেতে পারছি না, এমন অবস্থা। নদীকে ঘিরেই ডুমুরিয়ার মানুষদের জীবন। প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরা তাদের প্রধান জীবিকা। নদী যেমন তাদের আহার যোগায়, ঠিক তেমনই মাঝে মধ্যে কেড়ে নেয় প্রিয়জন, ঘরবাড়ি কিংবা বছরের সঞ্চয়। গ্রামের সরু পথ, টিন কিংবা কাঠের ছোট ছোট ঘর, উঠোনের ছোট্ট শিশুরা, কেউ বা জাল বুনছে, আবার কেউ বা নৌকা ঠিক করার কাজে ব্যস্ত। অসাধারণ ধৈর্য, পরিশ্রম আর আত্মমর্যাদার এক গল্প এই ডুমুরিয়া।